মাঝে মাঝেই আমরা বিরক্ত হয়ে বলি বেশি লেকচার দিও না, কিংবা এই রে শুরু হলো বক্তৃতা। কিন্তু এই বক্তৃতা বা লেকচার দেওয়াটা যে কতটা কঠিন বা ভয়ঙ্কর হতে পারে তা মনে হয় প্রেজেন্টেশন বা স্পিচ দিতে গিয়ে হাঁটু কেঁপেছে এরকম দুঃসহ অনুভূতিময় স্মৃতিকে যারা মনে করতে পারে তারাই বলতে পারে। তাদেরই একমাত্র জানা রয়েছে কোনো লেকচার, কোনো উপস্থাপনা বা কোনো প্রেজেন্টেশনের সময় কী ধরনের ভীতি তাদের মধ্যে কাজ করে। অনেকেই হয়তো জানে না বক্তৃতা দিতে আসলে কম বেশি সবাই ভয় পায়। এই ভয়ের শিকার শুধু আমি বা আপনি একা নন। তবুও জীবনের নানা ক্ষেত্রে, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অফিস আদালতে এই কাজটি প্রায়ই করতে হয় আমাদের প্রত্যেককে। কাজেই কাজটির এই ভয়ঙ্করতা কাটাতে আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে যে ভয় আসলে কী। ভয়টা আসলে বিপদের আশঙ্কা ছাড়া আর অন্য কিছুই নয়। কিন্তু এই বক্তৃতা বা স্পিচ বা প্রেজেন্টেশনে আবার ভয় কিসের? এই ভয়টা কি আসলেই একটা ভয়, নাকি আমাদেরই সৃষ্ট কল্পিত ভয়? হ্যাঁ, এটিকে বলা হয় স্টেজ ফোবিয়া। ফোবিয়া কথার মানেই অহেতুক ভয়। তাই বললাম আমাদের সৃষ্ট কল্পিত ভয়। একটু ভাবলেই ধরে ফেলা যায় যে ভয়টা সম্পূর্ণভাবে কল্পিত এবং আমরা সেটা নিয়ে অনেক বেশি টেনশন করি, অনেক বেশি কল্পনা করে চিন্তা করে নিজেদেরকে ভয় পাওয়াই। কাজেই এই ভয় কিভাবে কাটানো যায় সেটি নিয়েই কেরিয়ার ও পেশা চ্যানেলের আজকের এই ভিডিও যত এগোবে ততই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির শেষে আমরা পৌঁছব এবং ভিডিওর শেষের দিক পর্যন্ত প্রত্যেকটি পয়েন্ট আপনারা শুনলে বুঝতে পারবেন কতখানি গুরুত্বপূর্ণ। কে বলতে পারে এই প্রত্যেকটি পয়েন্ট আপনার মাথায় এবং আপনি মনে রেখে যদি এগিয়ে যান, পরবর্তী লেকচার বা পরবর্তী প্রেজেন্টেশনটা আপনার কাছে অনেক বেশি পজিটিভ হয়ে উঠতে পারে? তাহলে চলুন ভিডিওর মূল জায়গায় আমরা চলে যাই। প্রেজেন্টেশন বা স্পিচ দেওয়ার ভীতি কাটাতে প্রথমেই যেটি করতে হবে সেটি হলো ভয়ের মুখোমুখি হতে হবে। ভয়ের মুখোমুখি হওয়া মানে ভয়ের উৎস খুঁজে বের করা। আসলে মানুষ যে কারণে সবার সামনে কথা বলতে ভয় পায় তা হলো অনিশ্চয়তা, আনসার্টেনিটি। এক কথায় বলতে গেলে আমরা জানি না বক্তৃতা বা প্রেজেন্টেশনের সময় কি ঘটবে। ভয়ের কারণটা নিশ্চয়ই এমন নয় যে আমাদেরকে এমন একটা বিষয় বলতে হবে বা প্রেজেন্ট করতে হবে যে সেই বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না। কিছুই না জেনে মানুষ তো আর কিছু বলতে ওঠে না। তবে হ্যাঁ, যে ক্ষেত্রে একেবারেই কোনো তাৎক্ষণিক বক্তৃতার বিষয় নিয়ে বলতে বলা হয় সেখানে কোনো বিষয় সম্পর্কে জানা থাকে না। আদারওয়াইজ আগে থেকে ঠিক করা কোনো প্রেজেন্টেশন, টপিক জেনে রেখে তার ওপরে কোনো বক্তব্য উপস্থাপনের জন্য সেক্ষেত্রে কিন্তু টপিক খুব ভালোভাবে আগে থেকে তার প্রত্যেকটি পয়েন্ট আমাদেরকে দেখার সুযোগ দেওয়া হয়। সুতরাং সেক্ষেত্রে অনিশ্চয়তার কোনো জায়গা থাকে না। তাই কিছু না জেনে মানুষ বক্তৃতা দিতে ওঠে না। তার বক্তব্য কিভাবে মূল্যায়িত হবে, বক্তার আইডিয়া কিভাবে গ্রহণ করবে মানুষ, এবং শ্রোতারা কতটুকু প্রভাবিত হবে যদি ভুল বলে ফেলি, যদি কেউ কথা শুনতে শুনতে হেসে ফেলে, এমন অনেক চিন্তা নিয়েই এই অনিশ্চয়তা, এই ভীতি বক্তাদের মধ্যে কাজ করে। তবে যদি শুরুটা বেশ ভালোভাবে করা যায় এবং বিষয়টার ওপর স্বচ্ছ ধারণা দেওয়া যায়, তবে শ্রোতা যেমন আনন্দিত হবে আর বক্তার ভয়ও অধিকাংশ ক্ষেত্রেই দূর হয়ে যাবে। কাজেই ভয়কে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে হবে। যদি ভয়ে হাঁটু কাঁপতে থাকে তবে স্মরণ করতে হবে সেই অব্যর্থ মন্ত্র, ভয় আসলে মিথ্যা, ভয় আসলে কল্পিত এবং নিজেকে প্রমাণ করাটাই আসল। যে কারণে ভয় পাচ্ছি তা আদৌ ঘটবে না। যদি কোনো গরমিলের ব্যাপারে আগে থেকেই চিন্তিত থাকি না, যদি তেমন কিছু ঘটেও যায় তবে তার সাথে সাথে শুধরে নেওয়া যাবে। ভয়ের কারণেই গরমিল হয় বেশি, ভয় না পেলে গরমিল হওয়ার সম্ভাবনাও নেই। এবার আসব ভয় পাওয়া প্রথম শর্তের মতোই দ্বিতীয় শর্তর যে গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে প্রস্তুতি। ভালোভাবে প্রস্তুতি নেওয়াটা বিশেষ জরুরি।
তাই প্রথমেই যে যে বিষয়ে বলতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি বিশেষ প্রয়োজন। আমি আগের পয়েন্টেই বললাম যে অধিকাংশ ক্ষেত্রে প্রেজেন্টেশন বা উপস্থাপনের ক্ষেত্রে লেকচারের টপিক আমাদের জানা থাকে। তাহলে কিছুটা সময় নিয়ে নিজেকে কেন প্রস্তুত করে নেব না। এরপর বক্তব্যের বর্ণনা, তারপর মূল পয়েন্টগুলো চিহ্নিত করে নিতে হবে। প্রথমে কি বলবো, অর্থাৎ শুরুতে বক্তব্যের ইন্ট্রোডাকশন বা সূচনা, বক্তৃতার মাঝখানে কি বলবো, মানে মেন বডি বা মূল বক্তব্য যেটা মূল আলোচ্য বিষয়, এবং শেষটা কিভাবে করব, মানে কনক্লুশনে কি মেসেজ থাকবে, এই সবকটি বিষয় আলাদা আলাদা করে ঠিক করে নিতে হবে। প্রস্তুতির মেন জায়গা হলো এগুলি। এছাড়াও পাওয়ার পয়েন্ট, স্লাইডস, প্রেজেন্টেশন বা স্ক্রিপ্ট, এগুলির জন্যও আপনাকে প্রস্তুত করে নিতে হবে আপনার সময় মতো আপনার বক্তব্যকে। তৃতীয় শর্ত হচ্ছে চর্চা বা অনুশীলন। ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই পৃথিবীতে যাই করি না কেন, প্র্যাকটিস বা চর্চা করলে কোনো কিছু সম্ভব হবে না বা হবে না এমন কিচ্ছুটি নেই। আর এই যে কথা বলার জড়তা বা ভীতি যেটিই থাক না কেন, দূর করতে হলেও চর্চার বিকল্প নেই। স্পিচ প্র্যাকটিসের সবচেয়ে ইউজফুল চর্চাটি আয়নার সামনে দাঁড়িয়ে করতে হয়, অথবা দরজা জানালা বন্ধ করে একটা সম্পূর্ণ আলাদা রুমে, যেখানে অন্য কেউ থাকছে না, একটু শান্ত নিরিবিলি পরিবেশে বক্তৃতা বা লেকচারের প্র্যাকটিস করো। এই চর্চায় আত্মবিশ্বাস বাড়ে। একদম রন্ধ্রে রন্ধ্রে প্রমাণিত সত্য যে অনুশীলন বা প্র্যাকটিসের বিকল্প নেই। রেকর্ড বা ভিডিও করেও প্র্যাকটিসের ভুল ত্রুটি নিজে নিজে ধরা যায়, তারও অনেক উপায় রয়েছে। এছাড়াও বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্লাব, ডিবেটিং সোসাইটিতে সাময়িক বা পুরোপুরি বিভিন্ন সময় অংশগ্রহণ করতে নিজেকে সাহস জোগাতে হবে। সেই ছোট্ট ছোট্ট অংশগ্রহণ, তাৎক্ষণিক বক্তৃতা, ডিবেট কম্পিটিশন, এগুলোর মাধ্যমে নিজেকে একটা পুরোপুরি পাকাপাকি লেকচারের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়াটা ধীরে ধীরে অভ্যেস করতে হবে। পরের পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে সামঞ্জস্যতা। অনুষ্ঠানের সাথে উপস্থাপনার বিষয়টি মানানসই আছে কি না এবং কিভাবে তা ভেবে দেখা দরকার, সেটা কিভাবে উপস্থাপিত হবে শ্রোতাদের কাছে, সেই নিয়ে মানানসই বা সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট হতে হবে। টপিক একরকম রয়েছে, কিন্তু টপিক সিলেকশানে ভুল হতেই পারে, কিন্তু টপিক সিলেকশন হয়ে যাওয়ার পর প্রাসঙ্গিকতা বজায় রেখে বা সামঞ্জস্যতা বজায় রেখে সেই বক্তব্যকে আলোকপাত করা একটা বড় জিনিস। দর্শক শ্রোতা যাতে ক্লান্তিবোধ না করেন তা দৃষ্টিতে রাখতে হবে। যদি তেমন হয়ে থাকে তাহলে তাদের উজ্জীবিত করার জন্য অনুষ্ঠানের সঙ্গে মিলে যায় এমন কিছুর বিকল্প উপস্থাপনার প্রস্তুতিও নিয়ে রাখতে হবে। সব শ্রোতার মনোযোগ কখনোই একসাথে ধরে রাখা সম্ভব হয় না, তবে অধিকাংশ শ্রোতার মনোযোগ ধরে রাখতে হলে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে একটু হেঁটে হেঁটে কথা বলা যেতে পারে, আরও খানিকটা আকর্ষণীয়ভাবে কথা বলা যেতে পারে, বাস্তব কোনো উদাহরণ দেওয়া যেতে পারে, এবং সেটা অবশ্যই শ্রোতাদেরকে সম্পৃক্ত করে কথা বলতে হবে যাতে শ্রোতারা রিলেট করতে পারে টপিকের সঙ্গে আপনার বক্তব্য। সর্বশেষ শর্ত বা ধাপ হলো মনোবল। মনোবল নিয়ে শ্রোতার সামনে দাঁড়াতে হবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, কেউ যখন কারোর সামনে মাইকে বা মাইক্রোফোন নিয়ে কিছু বলে তখন সহসা তার চেহারা দেখে কেউ বুঝতে পারে না ভেতরে কি হচ্ছে বা চলছে, মানে খুব একটা অস্বাভাবিক কিছুই হয়তো লাগে না, কিন্তু সেই সময় তার বুকের মধ্যে বা মাথার মধ্যে শত শত ঝড়ঝঞ্ঝা, টর্নেডো, অনেক কিছুই চলতে পারে। একথা বলার উদ্দেশ্য আসলে শ্রোতা বক্তাদের দেখতে পায়, তাদের স্নায়ুচাপ দেখতে পায় না। কাজেই এসব ক্ষেত্রে স্নায়ুচাপ কাজ করলেও সফলভাবে বক্তৃতাটা শেষ করা প্রয়োজন। তাই যতটা সম্ভব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নর্মাল ওয়েতে বক্তব্য দিতে হবে। নিজের মনোবল বাড়িয়ে ভয় থেকে বেরিয়ে আসতে হবে বক্তাকে নিজেকেই। শ্রোতার ব্যাপারে বেশি মাথা ঘামাবার দরকার নেই। বক্তৃতার সময় এক একজনের প্রতিক্রিয়া এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তাই বলে বক্তৃতা বা প্রেজেন্টেশনের সময় শ্রোতার সঙ্গে তার হাসি ঠাট্টা, তার অভিব্যক্তি দেখে নিজেকে কোথাও হারিয়ে ফেললে চলবে না।
বক্তৃতা বা প্রেজেন্টেশনের সময় শ্রোতার সঙ্গে আই কন্ট্যাক্ট রাখাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আকাশের দিকে তাকিয়ে বা মাথা নিচু করে বা অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলাটা বক্তৃতার একটা নেগেটিভ দিক। তাহলে শ্রোতার চোখের দিকে তাকাতে ভয় পেলেও চলবে না। এক্ষেত্রে নিজের মনোবল বাড়িয়ে পজিটিভ শ্রোতাদের সঙ্গে আই কন্ট্যাক্ট রাখতে হবে। যে সমস্ত শ্রোতা মন দিয়ে শুনছে আপনি দেখলেই বুঝতে পারবেন। যে সমস্ত শ্রোতা আপনার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে, তাদের দৃষ্টি, তাদের চাউনি থেকে আপনি মনোবল সঞ্চয় করুন। আপনি নিজেকে বোঝান যে আমি যা বলছি অনেক ভালো বলছি। তাই এভাবেই নিজের মনোবলটাকে ধরে রাখতে হবে। সবশেষে একটা কথাই মনে রাখতে হবে, বক্তৃতা প্রেজেন্টেশন সবার সামনে নিজের চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দেয়। এই সুযোগ সবাই কিন্তু পায় না। এটা মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সাহসী করে তোলে। আর একটু ভেবে দেখলে দেখা যায় নিজের বন্ধু, সহকর্মী, সমমনস্কদের সামনে কিছু বলতে আসলেই ভয়ের কিচ্ছু থাকে না। কাজেই নো চিন্তা, সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসের সাথে বক্তৃতা বা স্পিচ বা প্রেজেন্টেশনের জন্য এগিয়ে আসা দরকার সবার। আজকের ভিডিওতে আপনারা যে কটি পয়েন্ট দেখতে পেলেন, এর বাইরেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথা এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতেও আলোচনা করব। তার কারণ বক্তব্য বা লেকচার প্রেজেন্টেশন শুধুমাত্র এই কটি পয়েন্টের মধ্যে আবদ্ধ থাকে না, তার অনেকগুলি দিক রয়েছে। তাই বলবো, কেরিয়ার ও পেশা চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন। নতুন যারা আজ দেখছেন তারা কেরিয়ার ও পেশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলের সঙ্গে থাকলে নিজের সমৃদ্ধি বা নিজের প্রোগ্রেসের জন্য, কেরিয়ার প্রোগ্রেসের জন্য, কেরিয়ারকে স্ট্রং করার জন্য অনেক টিপস এবং গাইডেন্স এখান থেকে পেতে পারবেন। আগামী ভিডিওগুলোতেও আপনারা নজর রাখুন, সেখানেও আমরা লেকচার বা এই প্রেজেন্টেশন সম্বন্ধে আরও অনেক কিছু, কি করা উচিত, কি করা উচিত নয়, এগুলো নিয়েও এবং অনেকগুলি টেকনিক বা কৌশল নিয়েও আমরা আলোচনা করতে চলেছি। তাই আজকের ভিডিও এটুকুই। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন।